আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। শুনানি পর্বে নথি যাচাই বা স্ক্রুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়ায় হিংসার ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত। আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভিকটিম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তা নষ্ট হয়ে গেছে বলে বিজেপি মন্তব্য করেছে। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। মাঘের শেষে রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ গতকাল জানিয়েছে, পদ্ধতিগত বিষয়ে যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আদালত তার ব্যবস্থা করবে, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। রাজ্যের শাসক দলের কাছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিকে এসআইআর প্রক্রিয়া চলতি শুনানি পর্বে নথি যাচাই বা স্ক্রুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিকেল 5টার মধ্যে রাজ্যকে 8,505 জন গ্রুপ বি আধিকারিকের নাম ইআরওদের কাছে পাঠিয়ে দিতে হবে। সেই তালিকা থেকে নির্বাচন কমিশন যাদের কাজে লাগানো প্রয়োজন তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করতে পারবে। এই আধিকারিকরা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংশোধনের কাজে ইআরও এবং এই ইআরওকে সাহায্য করবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। 14 ফেব্রুয়ারির পর আরও 1 সপ্তাহ সময় দেয়া হবে ইআরওদের, যাতে তারা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তবে গোটা প্রক্রিয়া নিরপেক্ষভাবে করার নির্দেশ দিয়েছে আদালত। কোনোভাবেই তা যেন রাজনৈতিক চাপের মুখে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে তার এফআইআর করার আর্জি জানানো হলেও তা কার্যকর হচ্ছে না। এসআইআর চালু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ও হিংসার খবর মিলেছে। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ করে ব্যক্তিগত হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত। এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা এবং আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর গত রাতেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ব্যাপারে কমিশন সব রকম পদক্ষেপ নিচ্ছে। এর আগে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও পিছোতে পারে বলে শ্রী আগরওয়াল জানিয়েছিলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর এর তথ্য যাচাইয়ের কাজ আরও 7 দিন বাড়ানো হলে 21 ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে জমা পড়া নথির তথ্য যাচাইয়ের পাশাপাশি শুনানি প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এখনও পর্যন্ত 1,39,00,000 ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। নথি আপলোডের সংখ্যা দাঁড়িয়েছে 1,06,00,000। বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে তিনি জানান। এসআইআরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভিকটিম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তা নষ্ট হয়ে গেছে বলে বিজেপি সাংসদ দলের মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র মন্তব্য করেছেন। जो विक्टिम कार्ड उठा करके ममता बनर्जी चल रही थी, वो विक्टिम कार्ड आज उनके हाथ से गिर गया है, and through which she was trying to intimidate the election officers, through which she was trying to mislead the people of Bengal and India. That victim card has fallen down from the hand of Miss Mamata Banerjee today. But I still doubt the nature of Mamata Banerjee and the unpredictiveness of Mamata Banerjee is such that we have often seen in the past that despite the court rulings, she has travelled the path of violence and non-cooperation. অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, দল নো এসআইআর নো ভোটের পক্ষে। ডিজিপিকে শোকজ করার সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।
সাধারণ মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা 1947 সাল থেকে বংশ পরম্পরায় এই রাজ্যের যারা নাগরিক এবং পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন ভারতে, তাদেরকেও এই নির্বাচকদের তালিকায় রাখতে হবে। বাকি কোন রকম মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা মুসলমানদের রাখা যাবে না। রাজ্যের ডিজিপি কে শোকজ করেছেন, কেন এসআইআর চলাকালীন কমিশনের অফিসারদের রাজ্য পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছেন না, তার জন্য হলফনামা দিতে হবে। আমরা এই রায়কেও স্বাগত জানাচ্ছি। পিলারে ফাটল দেখা দেওয়ায় গত বছরের জুলাই মাস থেকে বন্ধ থাকা মেট্রো রেলের ব্লু লাইন করিডোরে কবি সুভাষ স্টেশন চলতি বছরে পুজোর সময় খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছেন, স্টেশনের পরিকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। যাত্রীদের অসুবিধার কথা মেনে নিয়ে তিনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, সুস্থ ভারত গড়ে তুলতে হর ঘর জল কর্মসূচি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি। চতুর্থ সেমিস্টার ছাড়াও তৃতীয় সেমিস্টার, সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ওই দিন থেকেই। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষের বেশি। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে বেলা 12টা পর্যন্ত। বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা চলবে সকাল 10টা থেকে 11:15 পর্যন্ত। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক চলবে সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত। বিদ্যাসাগর ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার 104টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, অসাধু চক্র ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে, সেই জন্য কোনো গুজবে কান না দিয়ে তারা যেন শান্তভাবে পরীক্ষা দেয়। সুরক্ষা ক্ষেত্রে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোয়েশ্চেন পেপারের সিকিউরিটি একদম স্টেট অফ দি আর্ট যেরকম সিকিউরিটি ছিল গত বছর, গতবারে আমি বলতে চাইছি সেমিস্টার 3, ঠিক সেরকম ব্যবস্থাই থাকবে। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার জন্য অনেক শিক্ষক ব্যস্ত থাকা এবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় পরিদর্শক হিসেবে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রাথমিক শিক্ষকদের পরিদর্শক হিসেবে নিয়োগের জন্য শিক্ষা দপ্তরে আবেদন জানানো হবে বলে শ্রী ভট্টাচার্য জানান। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধায় যানজট এড়াতে কলকাতা পুলিশ তাদের নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। আগামী বৃহস্পতিবার 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে জরুরি পণ্য ছাড়া সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মাদক আইনের অধীনে পুলিশ গতকাল মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরের জামাই ও আত্মীয়ের বিপুল টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একটি বাড়ি, হোটেল ও বেসরকারি স্কুল সহ এই সম্পত্তির আর্থিক মূল্য 10 কোটি টাকারও বেশি। জানা গেছে, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর সারিফুল ইসলামের নামে লালগোলা থানায় মাদক আইনে একাধিক মামলা দায়ের হয়। মাদক পাচারের টাকায় এই সম্পত্তি গড়ে উঠেছে বলে অভিযোগ। নদিয়ার কোতোয়ালি থানার সেনপুর গ্রামে মৃতের চক্ষুদানকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগে একই পরিবারের 6 জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে। জানা গেছে, গত রবিবার রাবেয়া বিবি নামে এক বৃদ্ধার মৃত্যুর পর পরিবারের তরফে দাবি করা হয় তিনি চক্ষুদান করে গেছেন, কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কর্নিয়া সংগ্রহ করতে আসলে গ্রামবাসীদের একাংশ চোখ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আমির সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। মাঘ মাসের শেষে রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা কম থাকবে, তবে তারপরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় হিংসার ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত। আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জন্য 17 কোটি 50 লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্রকল্প গুচ্ছের কথা ঘোষণা করেছেন। দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে 7টি সমঝোতা স্মারকপত্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনিকে এক নৈশভোজে আপ্যায়িত করে বলেছেন, সেশেলসের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র এবং বহুত্ববাদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সাইবার অপরাধ মোকাবিলা এবং বাস্তুতন্ত্র বিষয়ে এক জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন। এসআইআর প্রক্রিয়ার রূপরেখা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোট 731টি আসনের মধ্যে 552টিতে জয়লাভ করেছে। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান খেলবে বলে আইসিসি জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জন্য 17 কোটি 50 লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বা প্রকল্পগুচ্ছের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে গতকাল সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, এই প্যাকেজের মাধ্যমে সামাজিক আবাসন, বৃত্তিগত প্রশিক্ষণ, স্বাস্থ্য, প্রতিরক্ষা, ই-মোবিলিটি ও সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা করা সম্ভব হবে। इस दिशा में आगे बढ़ते हुए $175 मिलियन के स्पेशल इकोनॉमिक पैकेज की घोषणा करने जा रहे हैं। यह पैकेज सोशल हाउसिंग, ई मोबिलिटी, वोकेशनल ट्रेनिंग, स्वास्थ्य, रक्षा और मैरीटाइम सिक्योरिटी जैसे क्षेत्रों में ठोस परियोजनाओं को सपोर्ट देगा। इन पहलों से सेशेल्स के लोगों, विशेषकर युवाओं के लिए रोजगार और कौशल के नए अवसर सृजित होंगे। सेशेल्स की कैपेसिटी में भारत के आईटेक प्रोग्राम की महत्वपूर्ण भूमिका रही। এছাড়াও ভারত ও সেশেলস স্বাস্থ্য, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, আবহাওয়া বিজ্ঞান ও সুপ্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে 7টি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সেশেলস শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে সংযুক্ত নয়, দুদেশের মধ্যে আছে ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক আস্থা, বিশ্বাস ও আগামী দিনে একে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার দূরদর্শী দৃষ্টিভঙ্গি। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি বলেন, তার এই সফর দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা ও বিশ্বাসকেই প্রতিফলিত করে। উভয় দেশ আগামী 5 বছরের সহযোগিতার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ডিজিটাল রূপান্তরের জন্য সফল ডিজিটাল সমাধানের লক্ষ্যে স্বাক্ষর করেছে সমঝোতা স্মারকপত্র। The business and private sector dimension of the relationship was also examined, with a focus on trade, investment, and opportunities for greater collaboration between enterprises in both countries. Strengthening these linkages is essential to translating bilateral goodwill into sustained economic activity. Health cooperation represents a long-standing and increasingly strategic pillar of Seychelles-Indian relations and was a key focus of the visit. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতরাতে সেশেলসের রাষ্ট্রপতিকে এক নৈশভোজে আপ্যায়িত করেন। তাঁকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সেশেলসের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র এবং বহুত্ববাদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ভারতীয় মহাসাগরের ঢেউ এবং গভীর সাংস্কৃতিক বন্ধন দুদেশের জনগণকে এক সূত্রে আবদ্ধ করেছে। ভারতের ভীষণ মহাসাগরে সেশেলস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সুস্থায়ী উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি, বাণিজ্যিক উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য পারস্পরিক নিরাপত্তা স্তম্ভের উপর ভিত্তি করে দুদেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে দুদেশের সামনে যে বিপুল সুযোগের সম্ভাবনা রয়েছে, উভয় নেতা সেই ব্যাপারে সহমত হন। এর আগে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল বিকেলে নতুন দিল্লিতে সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দুপক্ষই সামুদ্রিক নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, চিকিৎসা, উচ্চশিক্ষা, ডিজিটাইজেশন ও আতিথেয়তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর ডক্টর প্যাট্রিক হারমিনির এটি প্রথম ভারত সফর। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত ও সেশেলসের সঙ্গে তার সম্পর্ককে দক্ষতা বৃদ্ধি, সমুদ্র অর্থনীতি সংক্রান্ত উদ্যোগ, সামুদ্রিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গণ্য করে থাকে। নতুন দিল্লিতে গতকাল দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 7টি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষরের পর এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, ভারত সেশেলসের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শরিক হয়েছে।
স্বাস্থ্য, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, আবহাওয়া বিজ্ঞান ও সুপ্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে 7টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জন্য যে 17 কোটি 50 লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন তার উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন, সেদেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ভারত 10টি অ্যাম্বুলেন্স দেবে। To leaders, they announced the India-Seychelles joint vision for sustainability, economic growth and security through enhanced linkages, outlining future axes for cooperation between the two countries. The document has detailed sections on trade and economic cooperation, digital and financial exchanges, cooperation in the fields of energy, health, defense and maritime security, and also cooperation in various regional and multilateral fora that both countries are members of. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, দুই নেতা বিশেষ ঐতিহাসিক ও জনকেন্দ্রিক সম্পর্ক আরও মজবুত করে তোলার বিষয়ে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিরও পর্যালোচনা করেন তারা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি জাতীয় স্বার্থে নেওয়া সর্বোত্তম চুক্তি হিসেবে গণ্য হবে। এর মধ্য দিয়ে কৃষকদের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করা সম্ভব হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, এই বাণিজ্য চুক্তি ভারতের কৃষক, মহিলা এবং যুব সম্প্রদায়ের স্বপ্নকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সাইবার অপরাধ মোকাবিলা এবং বাস্তুতন্ত্র বিষয়ে এক জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর নতুন সাইবার অপরাধ শাখার উদ্বোধন করবেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের S4C ড্যাশবোর্ডেরও উদ্বোধন করবেন তিনি। সংসদের উভয় সভায় গতকাল 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়, কিন্তু আলোচনা অমীমাংসিত থাকে। আজ তা আবার চলবে। রাজ্যসভায় সূত্রপাত করে কংগ্রেস সাংসদ পি চিদম্বরম দেশের অর্থনীতির বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে বলেন, 2023-24-এর ন্যূনতম বিকাশ হার যেখানে 12% ছিল, 2024-25-এ তা 9.8% নেমে এসেছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ অরুণ সিং বলেন, বাজেটের আকার 3 গুণ বৃদ্ধি পেয়ে 53 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ইউপিএ শাসনকালে যা ছিল 16 লক্ষ কোটি টাকারও বেশি। এদিকে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দফায় দফায় ব্যাহত হওয়ার পর দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কংগ্রেসের সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, কংগ্রেস সদস্যদের অশালীন আচরণের কারণে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, সুস্থ ভারত গড়ে তুলতে হর ঘর জল কর্মসূচি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর গত রাতে দিল্লি রওনা হয়েছেন তিনি। চলতি মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ব্যাপারে কমিশন সব রকমের পদক্ষেপ নিচ্ছে বলে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের জানান তিনি। মহারাষ্ট্র জেলা পরিষদের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি 731টি আসনের মধ্যে 552টিতে জয়লাভ করেছে। রাজ্য নির্বাচন কমিশন গতকাল এই ফলাফল ঘোষণা করে। এই জয়ের সুবাদে ক্ষমতাসীন জোট ভারতীয় জনতা পার্টি বিজেপি 225টি আসন দখল করে শীর্ষ স্থান পেল। 165টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। 162টি আসন পেয়ে একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে তৃতীয় স্থানে। কলম্বোয় আগামী 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে আইসিসি পুরুষদের T20 বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তান অংশ নেবে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়েছে। গতরাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় উভয় পক্ষই গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং খেলাধুলোর সর্বোত্তম স্বার্থে সততা, নিরপেক্ষতা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জন্য 17 কোটি 50 লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে 7টি সমঝোতা স্মারকপত্র। আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান খেলবে বলে আইসিসি জানিয়েছে। খবর শেষ হলো।